মাহমুদ ইয়াসির খানের ছোট ছেলে তীব্র ইয়াসির নাজিম মৈত্রীর বড় ছেলের চোখ নষ্ট করে ফেলেছে। তীব্র গ্রেপ্তার হওয়ার পরপরই সাংবাদিকরা খবরটা মুড়ি বাতাসার মতো ছড়াতে লাগল। তরঙ্গ এবং মাহমুদ মিলে যেভাবেই হোক তীব্রকে জেল থেকে বের করার চেষ্টায় আছেন। এই কদিন আগে বিয়ে হলো ছেলেটার, আর এখন জেলে। জাহানারা প্রথমে কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছিলেন, কিন্তু যখন জানতে পারলেন তীব্র জিসানকে অন্ধ বানিয়ে দিয়েছে, তখন থেকে সে আর কাঁদে না। বাড়ির একটা মেয়ে মানুষও শোক পালন করে না এটা নিয়ে। তীব্র যা করেছে বেশ করেছে, এটা নিয়ে শোক পালনের মানেই হয় না। তরঙ্গ এসেছে তীব্রের সাথে দেখা করতে। তীব্র জেলের এক কোনায় বসেছিল। তরঙ্গকে দেখে এগিয়ে আসে, কপাল থেকে ঘাম মুছে বলে, মেহনাজ কেমন আছে ভাইয়া? তরঙ্গ মৃদু হেসে উত্তর দেয়, আছে ভালোই। সেফ আছে তো? কিছুক্ষণ এ ধরনের কথাবার্তা হয় দুই ভাইয়ের মধ্যে। বাড়ির সবাই কেমন আছে এসব নিয়ে আর কি। এক পর্যায়ে তরঙ্গ জিজ্ঞেস করে, জিসান মৈত্রীর চোখ কেন উপড়ে দিলি? ওর সাহস কিভাবে হয় আমার স্ত্রীর ছবি দিয়ে ফেক ভিডিও বানানোর, আবার সেটা দেখে তৃপ্তির বিষাক্ত ঢেকুর ছাড়ার। ওর এত স্পর্ধা যে সেই ভিডিও আবার আমাকে দেয়। খুন করিসনি কেন কাপুরুষটাকে? হাত মুষ্টিবদ্ধ করে ফেলে তরঙ্গ। তীব্র মুচকি হেসে বলে, একবার বের হওয়ার ব্যবস্থা করো, তোমার পরের ইচ্ছেটাও পূরণ হবে। শিশিরকে পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে ফেরার কথা 4:30, অথচ এখন রাত 8টার কাছাকাছি বেজে গিয়েছে। মেহনাজের মা সোহানা বেগম তো থেকে থেকে মূর্ছাগত হচ্ছেন। এই গতদিনই তীব্রকে গ্রেফতার করা হয়েছে, আর আজ শিশিরও নিখোঁজ। মেয়েটাকে পই পই করে বারণ করা সত্ত্বেও সে স্কুলে গিয়েছে। তরঙ্গ নিজে বলেছে যাতে বের না হয় বাড়ি থেকে। সে এমন কিছু আশা করেছিল। এবার শিশিরের কিছু হয়ে গেলে শুভ্রা মেহনাজ কাউকে সামলানো যাবে না। যেভাবেই হোক শিশিরকে খুঁজে পেতে হবে, তাও অক্ষত। ইন্সপেক্টর তুষার মৈত্রীর সাথে দেখা করতে এসেছে তরঙ্গ। দুজনেই সমবয়সী, একই কলেজে পড়েছে তারা তিনজন, হিমানি, তরঙ্গ এবং তুষার। কলেজ লাইফে কত মজাই না করেছে তারা। সেসব অতীতের স্মৃতিচরণ করার মাঝেই প্রবেশ ঘটে তুষারের। রাত এখন প্রায় 9টা বাজে। তুষার এসে কুশল বিনিময় করে বলে, এত জরুরি তলব? তরঙ্গ ফোন বের করে শিশিরের একটা হাস্যোজ্জ্বল ছবি দেখে বলে, এই মেয়েটার নাম শেহনাজ শিশির। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু সমস্যা কিসে? শোন আগে, গতকাল তীব্রকে গ্রেপ্তার করেছে নিশ্চয়ই জানিস। তোর কাজিন জিসানের চোখ তুলে নেওয়ার অপরাধে। তীব্রর স্ত্রী মেহনাজের ওপর বাজে নজর ছিল, তাই তীব্র ওকে অন্ধ বানিয়ে দিয়েছে। আর এই মেয়েটা মেহনাজের ছোট বোন। ওর স্কুল ছুটি হয় 4টায়, 4:30 নাগাদ বাড়িতে ফিরে আসে। তবে আজ এখনও বাড়ি ফেরেনি। খোঁজ নিয়ে দেখলাম শিশিরাজ স্কুলে যায়নি। তুষারের কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। শিশিরকে দেখে তার সুহানির হাস্যোজ্জ্বল চেহারা মনে পড়ে যাচ্ছে। সুহানিকে কি নৃশংসভাবে খুন করা হয়েছিল? ভাবছে এসব তুষার, তার এসব ভাবা উচিত না। এক সুহানিকে হারিয়ে নিঃশেষ হয়েছিল গোটা এক পরিবার, আরেক সুহানিকে হারানো মানেই হয় না। যেভাবেই হোক রাতের ভিতরে শিশিরকে খুঁজে পেতেই হবে। প্রতিটা কাজেরই একটা নির্দিষ্ট বয়স থাকে, প্রণয়ের ক্ষেত্রেও তাই। ষোড়শীর হিয়া আবেগে ভরপুর। এই বয়সে নবাগত আবেগ এসে ছেয়ে ফেলে তাদের। ঠিক ভুলের পার্থক্য তারা করতে পারে না। তাদের কাছে প্রণয়কেও মনে হয় অতীব দুর্লভ কিছু। এই বয়সে যারা নিজেকে দূরে রাখতে পারে তারা সব কিছু থেকেই নিজেকে সরাতে পারে। মেহনাজ পেরেছিল, কিন্তু শিশির পারেনি। অচিরেই ঘৃণ্য খেলার বলি তাকে বানানো হয়েছে। জিসানের তৈরি প্রেম নামক মিথ্যে জালে সে সহজে আটকে ফেলেছে শিশিরকে। তাই তো তরঙ্গের এত বারণ সত্ত্বেও কিনা সে তীব্র গ্রেপ্তার হওয়ার ঠিক পরের দিনই বের হলো স্কুলের নাম করে। মেয়ে আবার স্কুলও যায়নি। শিশিরকে খুঁজে পেতে তেমন বেগ পেতে হয়নি তুষার আর তরঙ্গকে, কারণ সৃষ্টিকর্তা চায়নি তার কোনো ক্ষতি হোক। তাই অক্ষতই কোনো আঘাতবিহীনই তাকে খুঁজে বের করে। আরও একটা সুবিধা হলো এতে, এই মেয়ে আর জীবনেও কারো প্রেমে পড়বে না, আর না কাউকে বিশ্বাস করবে। শিশিরকে অন্তিক মাহমুদের সাথে দেখা করানোর লোভ দেখিয়েছিল জিসানের ঠিক করা এক ছেলে। বয়স মেহনাজের মতোই, একে অন্ধ হওয়ার আগেই ঠিক করে রেখেছিল জিসান। মেহনাজের তীব্রর সাথে বিয়ে হওয়ার পরপরই। ছেলেটা কিছুটা বোকা আর
হুট করে শিশিরের প্রতি কিছু অনুভূতি জন্মানোর কারণে তার ক্ষতি করেনি। আর এক পর্যায়ে স্বেচ্ছায় শিশিরকে তুলে দেয় তরঙ্গের হাতে। কারণ জিসান তাকে বলেছিল শিশিরের শ্লীলতাহানি করতে, তাই তো ওর আচরণে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। আর তীব্র যে কেন মেহনাজকে সাবধান করেছিল তাও কিছুটা খোলাসা হয়েছে। এবার তীব্রকে জেল থেকে বের করার পালা। তুষার একা কিছু করতে পারবে না। যে প্রিয়তমাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারেনি সে কি এমন করবে? মাহমুদ ইয়াসির খান দেখা করতে এসেছে জাবেদ খানের সাথে। আদনান হত্যা মামলাটা বন্ধ হয়ে যাওয়ার অনেক বছর পর সেটা ওপেন করে সমাধান করেছিল জাবেদ, শুভ্র আর তার বন্ধুদের নিয়ে। এখন তীব্রকে বেকসুর খালাস করানোর জন্য তুষারের পাশাপাশি জাবেদের সাহায্য প্রয়োজন মনে করল মাহমুদ ইয়াসির। মাহমুদ আর জাবেদ পরস্পর বন্ধু, যেমনটা তরঙ্গ আর তুষার। তবে তারা কেবলমাত্র বন্ধুই না, বরং আত্মীয় বটে। এবার তীব্রকে আর জেলে আটকে রাখবে কে? যেভাবেই হোক তাকে বের করবেই তারা। তবে বের করা ভীষণ সহজ ছিল মাহমুদের কাছে। তবু এত মানুষের সাহায্য নেওয়ার একমাত্র কারণ সে বেশ ভালো করেই জানে তীব্র একবার বের হতে পারলে জিসানকে পরকালের টিকিট ধরিয়ে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করবে। শুভ্রার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে 2 দিন হলো। তার পরীক্ষা চলাকালীনই তীব্রকে গ্রেপ্তার করে পুলিশ। শুভ্রার এখন সারাদিনের কাজ হলো মেহনাজ, জাহানারা আর স্রোতসিনীকে সান্ত্বনা দেয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা ইত্যাদি। প্রতিদিনকার মতো আজও শুভ্রা সালাত আদায় করে কিছুক্ষণ প্রাণ খুলে কেঁদে কেঁদে দোয়া করে শুভ্রা। অতঃপর সূরা আল মুলক পাঠ করে সে। তরঙ্গ এখনও ফেরেনি। তীব্রকে বের করা নিয়ে যেমন ঝামেলায়, তেমনই তাদের ব্যবসা নিয়ে ঝামেলায় সে। কুরআন তিলাওয়াত শেষে একবার হাতে মুঠোফোনটা নিয়ে সময় দেখে। দেয়াল ঘড়ির সময় বুঝতে তার সমস্যা হয় খানিকটা। এত ঝামেলা করে ঘড়ির সময় বোঝার কি প্রয়োজন যদি হাতের কাছে ফোনই থাকে? ফোনটা নিয়ে সময়টা দেখে একবার ভাবে তরঙ্গকে খুদে বার্তা পাঠানো যাক। তাই হোয়াটসঅ্যাপে ঢুকে সে, কিন্তু একটা অপরিচিত নাম্বার থেকে আসা মেসেজ দেখে সহসাই হাত থেকে ফোনটা পড়ে যায় তার। কাঁপতে থাকে সে। আবার ফোনটা হাতে তুলে নেয় শুভ্রা। তড়িৎ গতিতে বের হয়ে যায় ইনবক্স থেকে। চোখ বন্ধ করে অনিচ্ছুক কল্পনা করতে থাকে সদ্য দেখা দৃশ্যাবলী। আবার চোখ খুলে ফেলে। সেসব কল্পনা করতে চায় না। তবে এক পলকেও সে মেয়েটাকে বেশ চিনতে পেরেছে। এই মেয়ে হচ্ছে টিনা। তার বৌভাতের দিন বাড়ি ভর্তি মেহমানের সামনে জড়িয়ে ধরেছিল তরঙ্গকে। নিশীথে তরঙ্গ বাড়ি ফিরে দেখে শুভ্রা তার জন্য প্রতীক্ষমান। প্রতিদিন এসে দেখে যে মেয়েটা ঘুমিয়ে কাদা হয়ে থাকে, আর আজ কিনা সে বসে বসে ঝিমোচ্ছে। তরঙ্গকে দেখে মুচকি হাসে শুভ্রা, এগিয়ে গিয়ে টাই খুলতে সাহায্য করে। তরঙ্গ চমকে উঠেছে এহেন কাহিনী দেখে, তবে কোনো কথা না বলে নিশ্চুপ হেসে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে শুভ্রা খাবার সাজিয়ে বসে আছে তার জন্য। আবারও এক দফা অবাক হয় সে। হেসে বলে, পাক্কা ঘরনি। শুভ্রা মৃদু হেসে ভাত মাখতে শুরু করে। লাউশাক রান্না করেছিল, তরঙ্গের পছন্দ। শুভ্রাকে ভাত মাখতে দেখে তরঙ্গ খাটে এসে বসে শুভ্রার উদ্দেশ্যে বলে, তুমি খাওনি? শুভ্রা জবাব না দিয়ে এক লোকমা ভাত তরঙ্গের মুখের সামনে ধরে। তরঙ্গ যেন আজ অবাকই হচ্ছে কেবল। শুভ্রা এর আগে কখনই অধিকার ফলানোর চেষ্টা করেনি এভাবে। আজ হলো কি মেয়ের? ভাত মুখে নিয়ে তরঙ্গ তা চিবোতে চিবোতে বলে, মহারানীর হলোটা কি হঠাৎ? এত যত্ন যে? প্রতি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েন, আমি ঘুমিয়ে যাই সেই সুযোগের সদ্ব্যবহার করেন। দিনকে দিন শরীর ভঙ্গ হচ্ছে, চেহারার উজ্জ্বলতা মলিন হয়ে যাচ্ছে। ভালোই তো হচ্ছে। কেউ আর আফসোসের সুরে বলবে না যে তার শ্যামাঙ্গ পুরুষ পছন্দ। শুভ্রার চোখ ছোট ছোট করে তাকায়। এক হাত মুখে ভাত দেওয়ার ভঙ্গি করে আর এক হাত মুঠোফোনটা নিয়ে একটা ছবি তোলে। তরঙ্গ চোখ মুখ কুঁচকে বলে, এ কি করছে বোকামে? এভাবে কেউ ছবি তোলে? চুপ করুন, নয়তো শাকচুন্নির কাছে দিয়ে আসব। তরঙ্গ হা হা শব্দ তুলে হেসে ওঠে। শুভ্রা তার হাতে মৃদু চাপড় দিয়ে বলে, থামুন, খেয়ে নিন আগে, খাবারের ঝাঁজ মাথায় উঠে যাবে নয়তো। তুমি খেয়েছ? কথা বলে না শুভ্রা। মিথ্যা কথা মুখ দিয়ে বের হয় না তার। তরঙ্গ উঠে গিয়ে হাত ধুয়ে আসে। বিছানার একপাশে শুভ্রাকে বসিয়ে প্লেটের বাকি ভাত জোর করে খাইয়ে দেয় ওকে। আবেগে শুভ্রার চোখে পানি চলে আসে। তরঙ্গ বিচলিত হয়ে বলে, কাঁদছ কেন? কাঁচামরিচ পড়েছে মুখে? হুম। তবে কেন কাঁদছ?
বাবা মা চলে যাওয়ার পর কেউ আর এভাবে যত্ন করে খাইয়ে দেয়নি, মাকে খাইয়ে দিত। তরঙ্গের হুট করে মনে পড়ে শুভ্রার বাবা মায়ের কথা। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাদের। তরঙ্গ সস্নেহে এক হাত বুলিয়ে দেয় শুভ্রার মাথায়। শুভ্রা হাসার চেষ্টা করে বলে, কেউ একজন বলেছিল ভীষণ কাঁদতে হবে আমাকে। জ্বলনের ক্রোদন, এখন দেখছি সুখের ক্রন্দন জুটছে ললাটে। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা রেখেছেন, তবে মন খারাপ। তরঙ্গের কথায় ম্লান হাসে তুষার। ভেতরটা ভীষণ পুড়ছে তার, যেন আজন্ম দাবানলের দহন। বুক পকেট থেকে একখানা চিরকুট বের করে তাতে হাত বুলায়। চিরকুটের পানি চেয়ে বলে, আজ হিমানের মৃত্যুবার্ষিকী। কথাটায় আত্মা মোচড় দিয়ে ওঠে তরঙ্গের। একজন পুরুষের কাছে তার প্রিয়সের মৃত্যুবার্ষিকী নিয়ে কথা বলাটা কতটা কষ্টের তা হয়তো তরঙ্গ উপলব্ধি করতে পারবে না। কি ভাবতেই শিউরে উঠেছে। আর বড় কথা, হিমানের ফাঁসি তুষারের চোখের সামনে হয়েছিল। কালো কাপড় পরানোর আগ পর্যন্ত তার মুখে হাসি দেখছিল সবাই। তরঙ্গ বলে ওঠে, কলেজে পড়াকালীন তোদের চোখে একে অপর প্রতি তীব্র ভালোবাসা দেখেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে কেন আলাদা হলি? তুই তো জানিসই, চাকরির সূত্রে তোদের সাথে পরীক্ষা দিতে পারিনি ওই বছর। পরের বছর দিয়েছিলি তো? হ্যাঁ, তবে আমার জানা ছিল না চাকরির জন্য আমি সে বছরই পরীক্ষা না, শুধু হারিয়েছিলাম আমার ভালোবাসা হিমাদ্রিকেও। আমার পোস্টিং হলো চট্টগ্রামে। চলে গেলাম আমি। যাওয়ার আগে হিমানিকে পেলাম না, ও গ্রামে গিয়েছিল কোনো এক কাজে। তা তো জানা, যোগাযোগের চেষ্টা করিসনি? ছুটিতে বাড়িতে এসে অনেক চেষ্টা করেছি, ততদিনে তোদের রেজাল্টও দিয়ে দিয়েছিল, আর আমি তো পরীক্ষায় দেইনি সে বছর। হিমারা চলে গিয়েছিল অন্য কোথাও, পাইনি খোঁজ, বলে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। তরঙ্গ তার ঘাড়ে হাত রেখে তাকে সান্ত্বনা দেয়। তুষার আবার বলে, আমাদের আবার যখন দেখা হলো তখন আমাদের মাঝে যোজন যোজন দূরত্ব। ওদেরই থানায় পোস্টিং হলো আমার। হিমি আমাকে সম্বোধন করলো ইন্সপেক্টর তুষার মৈত্রী নামে। বুঝলাম অভিমান করেছে ভীষণ। জানতে পারলাম সে বাচ্চা সুহাটাকে কিছু কুকুরের দল খুন করেছে। ভীষণ খারাপ লাগা কাজ করলো জানিস। আমি নিজে ইনকোয়ারি করে বের করলাম 3 জনকে। তাদের মধ্যে একজন নাকি হিমির ফিয়ান্সে। বুকের বাপাসটায় কষ্ট হলো ভীষণ। ফিয়ন্সে? হ্যাঁ, তবে ওই কুকুরটাও হিমি খুন করেছে। এসব কিছুই হতো না যদি সঠিক বিচার পেত সুহার খুনের। মাসকে মাস ঘুরেছে নাকি, বিচার পায়নি। সেই কোমল প্রাণ হিমি পরিণত হয়েছে হিংস্র হিমিতে। কথাটা বলে থামে তুষার। দুজনেই নিশ্চুপ। পরিস্থিতি স্বাভাবিক করতে তুষার বলে ওঠে, একটা উপায় আছে তীব্রকে বের করার। কি? জিসান যদি নিজে কেস তুলে নেয় তবে খুব সহজ হবে। তা তো জানি, তবে কালপিটটা কেস তুলবে কেন? মেহনত চেষ্টা করলে পারবে। বহুদিন পর তরঙ্গদের বাড়িতে এসেছে টিনা। এই সেই মেয়ে যে বৌভাতের দিন বাড়ি ভর্তি মানুষের সামনে নির্লজ্জের মতো জড়িয়ে ধরেছিল তরঙ্গকে। টিনা মূলত তরঙ্গদের সাথে কাজ করে, তবে অন্য বসের সাথে। ব্যবসায়িক সূত্রে আনাগোনা। তবে এই গায়ে পড়া স্বভাবের মেয়ের ঢলাঢলি পছন্দ না তরঙ্গের বাড়ির কারোরই। টিনা বাড়িতে ঢুকে চেঁচাতে চেঁচাতে বলে, বেবি বেবি, টরি বেবি। টিনার বিরক্তিকর চেঁচামেচিতে বেরিয়ে আসেন জাহানারা। টিনাকে দেখেই চোখ মুখ কুঁচকে আসে তার। নির্লজ্জ মেয়ে, বাড়িতে এমনিতেই বিপদ চলছে, আর এই মেয়ে এসেছে নাটক করতে। স্রোতস্বিনী বাড়িতেই ছিল, মেহনাজ নেই শুধু। স্রোতস্বিনী এসে যখন দেখল টিনাকে, তখন ওর মেজাজ সপ্ত আসমানে পৌঁছে গিয়েছে। শুভ্রাও এসেছে। শুভ্রাকে দেখে টিনা মুখ বাঁকিয়ে আবার বলে, এ মেয়ে, টরি বেবি নেই? দাঁত খিঁচিয়ে জোরপূর্বক হাসে শুভ্রা। স্রোতস্বিনী কিছু বলবে তার আগে শুভ্রা বলে ওঠে, বাংলা উচ্চারণে কি সমস্যা আপনার আপু? ওটা টরি না, তরঙ্গ। আপনি বোধহয় পড়ালেখায় ডাব্বা। এ মেয়ে, এত কথা কে জিজ্ঞেস করেছে? আপনাকে এখানে ঢোকার সাহস কে দিল? টিনা অপমানিত হয়ে বলে, আমি এখানে আসবো না তাতে তোমার কি, বেয়াদব? শুভ্রা আর সহ্য করতে পারে না। এগিয়ে এসে টিনার থুতনি চেপে ধরে দাঁত কিরমির করে বলে, আমার স্বামীকে আরেকবার এসব ন্যাকা নামে ডাকলে জিহ্বা ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। আশা করি এই বাড়িতে দ্বিতীয় তীব্র সৃষ্টি হতে বাধ্য করবেন না। স্রোতস্বিনী হাতে তালি দিয়ে বলে, সাব্বাস। ভেবেছিলাম শুভ্র ফুল কেবলই কোমল। কোমল কেবলই তার পরিবার এবং রবের নিকট। এসব রাস্তার মানুষের জন্য
আমার একটা হাতি যথেষ্ট শ্রুতি আপু। এতিমের বাচ্চা, তোর এত সাহস! সপাটে চর বসে টিনার গালে। চরটা মেরেছেন জাহানারা। উনি কখনো এসব বিষয়ে নাক গলান না, তবে আর চুপ থাকতে পারলেন না। চেঁচিয়ে বলে, বউ ভাতে কিছু বলিনি তার মানে আমি বোবা নই। আমার মেয়েকে এতিম বলার স্পর্ধা কে দেয় তোকে? বের হয়ে যা রাস্তার মেয়ে। আপনি আমার গায়ে হাত তুলেছেন এই এতিমটার জন্য। আপনার ছেলে এই এতিমটার সাথে সংসার করতে চায় না দেখে আমার কাছে আসে। চর দিয়ে ভালো করেননি আন্টি, আমি এর শোধ নেব। এক ছেলে গাড়দে আরেকটাকে ঢোকাবো। চেঁচিয়ে কথাগুলো বলে টিনা। জাহানার চরটা মেনে নিতে পারছে না। আরেকটাকে ঢোকাবো কথাটায় স্রোতস্বিনী তার হা হা শব্দ তুলে হেসে ওঠে। তার সেই জ্বালাময়ী হাসি, এতে আরও তেতে ওঠে টিনা। রেগে শুভ্রার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, কেমন বউ তুমি যে তোমার স্বামী আমার কাছে আসে? এমন স্বামী আমার হলে তো আমি সাথে সাথে ডিভোর্স দিতাম। আর স্রোতস্বিনী ইয়াসির এই হাসি শীঘ্রই দূর হবে, তাই বুঝি? কৌতুক হেসে উত্তর দেয় শুভ্রা। অতঃপর মুঠো ফোনটা নিয়ে কিছু একটা বের করে টিনার সামনে ধরে বলে, এই ছবিগুলো দিয়ে ফাঁসাবে বুঝি? হাস্যকর। তোমার কি এগুলো ফেক মনে হয়? তুমি কি জানো আমি টরি বেবির এক্স গার্লফ্রেন্ড? তোমার সাথে বিয়ের পর ব্রেকআপ হয়েছে আমাদের, তাও আমাকে ভুলতে পারিনি। তুমি ভোলাতে অক্ষম, তাই তো তোমার সাথে সংসার করতে চায় না, আবার আমার কাছে এসেছে। আচ্ছা আপু, তারপর? আমাকে জোকার মনে হয় তোমাদের? কথাটা বলেই নেকি কান্না শুরু করে দেয়। নাক টানতে টানতে জাহানার উদ্দেশ্যে বলে, আন্টি যে মেয়েটাকে নিজের মেয়ে বলছেন, সেই মেয়েকে আপনার ছেলে ভালোই বাসে না। ভালোবাসলে আর আমার ভালোবাসা নিয়ে খেলতো না। লাস্ট টাইম আমাকে সিডিউস করে। সি বলতে পারবো না। বলল সে নাকি আমাকে বিয়ে করতে চায়, এই মেয়েটা তাকে সুখী করতে পারেনি। তাই বলে নিজের ফোনটা কিছু বের করে জাহানার নিকটে নিয়ে যায়। এক ঝলক কোনো মতে দেখেই লজ্জায় জাহানারা মুখ ফিরিয়ে নেয়। মনে মনে তবা পড়তেও হলেন না। এবার লজ্জাহীন টিনা ছবিগুলো স্রোতস্বিনীকে দেখায়। স্রোতস্বিনীও এক নজর তাকায় কেবল সেদিকে। টিনা আবারও বলতে শুরু করে, আন্টি, টরি আমার যে ক্ষতি করলো, যে কলঙ্ক লাগালো তা কখনই মুছবে না। আপনি যত দ্রুত সম্ভব ওর সাথে বিয়ের ব্যবস্থা করেন, না হলে কি? এই মেয়ে, তুমি চুপ করো। যদি টরি আমাকে বিয়ে না করে তবে ওকে 14 শিকের ভাত খাবো আমি, দেখা যাবে। শুভ্রার কণ্ঠ পুরুর মতোই দৃঢ়। কে বলবে এই নারী কোমল প্রাণ? তার চোখে যে তেজ আছে, তার কথায় যে ঝাঁজ, তা দেখে অবাক স্রোতস্বিনীও। সে যতদূর জানত শুভ্রা ভীষণ নরম একটা মেয়ে। আর যে ছবি টিনা দেখালো তা দেখে তো শুভ্রার কেঁদে কুটে অস্থির হওয়ার কথা ছিল। কিন্তু যা বুঝলো তাতে শুভ্রা আগেই ছবিগুলো দেখেছে, তাও এত অবিচলিত কিভাবে? কি একটা মনে করে স্রোতস্বিনী বলে ওঠে, সবই শুনলাম, কিন্তু মিস চিপকানি, শিহাব ভাইয়ের সাথে ব্রেকআপ কবে হলো? শিহাব? কোন শিহাব? টিনার ভাবটা এই যে সে শিহাব নামের কাউকে চিনেই না। স্রোতস্বিনী এবার টিনাকে খানিকটা বাজানোর চেষ্টা করে। হেসে বলে, এমা, শিহাব ভাইকে চেনো না? না তো, কে সে? ও, ভাবলাম চিনো। আমিও চিনি না বুঝলে। আচ্ছা, ভালো কথা। এখানে কেন এসেছিলে যেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ভাইকে বিয়ে করতে। কি হয়েছে আমার বুঝি না বুঝলে, কিছুই মনে থাকে না আজকাল। তুমি ফোনটা এভাবে ধরে আছো কেন? ওয়েট, ভিডিও করছো? ঠিক হচ্ছে না কিন্তু স্রোতস্বিনী, ফোন সরাও। আমি ফোন সরাতে বলছি, ভিডিও অফ করো। ভিডিও বলেই খ্যাপা শিয়ালের মতো হামলে পড়ে স্রোতস্বিনীর ওপর, তার কাছ থেকে ফোন কেড়ে নিবে বলে। এতই সোজা? স্রোতস্বিনীর কাছ থেকে ফোন কেড়ে নিবে বিষয়টা এতটাও সোজা না। টিনা কেবল বলতে থাকে, ভিডিও ডিলিট দাও, আর কেড়ে নেওয়ার চেষ্টা করে। জাহানারা রুশি ঘরে চলে যান। শুভ্রা গিয়ে সোফায় বসে 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 কাহিনী দেখে আর একটু পরপর ঘড়ির দিকে তাকায়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। হাসি ফুটে ওঠে শুভ্রার অধরের কোণে। টিনার এদিকে কোনো খেয়াল নেই, সে জোরে জোরে অনবরত বলেই যাচ্ছে, ভিডিও ডিলিট দাও স্রোতস্বিনী, যাই করো আমি তরঙ্গকে বিয়ে করেই ছাড়ব, আর বিয়ে না করলে ওকে আমি কি করবে? হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠ শুনে থেমে যায় টিনা। স্রোতস্বিনী মৃদু হেসে শুভ্রার পাশে গিয়ে দাঁড়ায়। টিনা এতক্ষণে বুঝতে পারলো তাকে এতক্ষণ বেকার খাটিয়ে সময় নষ্ট করা ছিল স্রোতস্বিনী আর শুভ্রার একটা চাল। মূলত ওরা শিহাব আর তরঙ্গের আসার অপেক্ষায় ছিল এতক্ষণ। শিহাবকে দেখে টিনা রীতিমতো ঘামতে শুরু করে।
শিহাব একগাল হেসে বলে, এ কি টিনু, তুমি এখানে? টিনা বুঝতে পারে শিহাব কিছুই জানে না, এমনি বেড়াতে এসেছে হয়তোবা, তাই মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, অ্যাকচুয়ালি বেবি, আমি একটু এসেছিলাম অফিসিয়াল কাজে। অফিসিয়াল কাজে? মানুষ ভীষণ অবাক হলে যেভাবে কথা বলে সেভাবেই কথাটা বলে শুভ্রা। টিনা দাঁত কিরমির করে তাকায়। শিহাবকে সোফায় বসিয়ে তরঙ্গ নিজেও পাশে বসে। শুভ্রা বলেছিল একটা মজা দেখাবে, সেই মজায় দেখতে এসেছে তারা। তরঙ্গ বলে ওঠে, কি কাজ? মানে ফাইলটা আনতে ভুলে গেছি, আরেকদিন আসবো, এখন যাই টরি। আরে এত তাড়া কিসের, রান্না করছি, খেয়ে যেও। তরঙ্গ বেশ ভালো করে জানে জাহানার এসব বিষয় থাকেন না, আজ হঠাৎ থাকতে দেখে অবাক হচ্ছে। টুং করে বেজে ওঠে শিহাবের ফোন। একটা কিছু দেখে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সে। রক্ত চোখে টিনার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে তরিকে বিয়ে করতে এসেছো টিনা? তোমার ভুল হচ্ছে, এটা সত্য না। তো এটা কি নাটকের ক্লিপ? তুমি আমার অনুভূতি নিয়ে এভাবে খেললে কিভাবে? একটু বুক কাঁপলো না? শেষ কথাটা বলতে গিয়ে কথা আটকে আসছিল শিহাবের। শেষ বাক্য শুনে শুভ্রারও মন খারাপ হয়ে যায়। শিহাব এবার স্রোতসীনের উদ্দেশ্যে বলে, যে পিকচারগুলো দিয়ে টিনা ব্ল্যাকমেল করেছিল সেগুলো দেখি স্রোত। ছবিগুলো মূলত শুভ্রার কাছে, স্রোতসীনের কাছে নেই। স্রোতসিনী ইশারায় শুভ্রাকে সেগুলো দেখাতে বলে। শুভ্রা ফোন বের করে গ্যালারিতে ঢুকে ফোনটা তরঙ্গের দিকে এগিয়ে দেয়। ছবিগুলো দেখে দুজনেরই মাথায় রক্ত চেপে যায়, হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তরঙ্গ শুভ্রাকে বলে উপর থেকে তার ল্যাপটপটা নিয়ে আসতে। শুভ্রা এক প্রকার দৌড়ে গিয়ে ল্যাপটপটা নিয়ে আসে। শুভ্রার ফোন থেকে ছবিগুলো তার ল্যাপটপে নেয়, তারপর শিহাবের দিকে এগিয়ে দেয়। শিহাব এমনিতেই একজন আইটি এক্সপার্ট, এসব নকল ছবির পেছনে লুকানো আসল ছবি বের করা তার পক্ষে ব্যাপার না। আসল ছবিতে দেখা যায় টিনার সাথে অন্য এক ছেলের ঘনিষ্ঠ ছবি, যেখানে তরঙ্গের চেহারা বসানো হয়েছিল। আসল ছবি দেখে দুজনের মাথা ঠিক রাখার পরিস্থিতি আর নেই, কারণ সেই ছবি আর কারো না, বরং জিসান মৈত্রীর। মাসখানেক পর ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বাংলাদেশে টাকাওয়ালাদের জন্য আইন কেবলমাত্র লিখিতই, তবে পালনযোগ্য না। তীব্রর ক্ষেত্রে হচ্ছে বুদ্ধি যার, আইন তার। তবে এখানে মজার বিষয় হচ্ছে জিসান মৈত্রী নিজে কেস তুলে নিয়েছে। তবে এটা এমনি এমনি না, তরঙ্গ মেহনাজকে দিয়ে এখানে একটু ট্রিক্স খাটিয়েছে। টিনার সাথে যেহেতু জিসানের কিছু ছবি আছে, সেহেতু টিনাকে বলির পাঠা বানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সবাই। এতে তার রাস্তা থেকেও এই আপদ সরানো যাবে। তরঙ্গ জানত টিনা ভীষণ লোভী, তাই মেহনাজকে সেভাবেই সব বুঝিয়ে দেয়া হয়েছে। মেহনাজ টিনাকে বলেছে জিসানের সম্পত্তি এখন তরঙ্গ আর শিহাবের থেকেও বেশি। যেহেতু জিসান অন্ধ, সেহেতু তাকে হাতে আনা তুলনামূলক সোজা। আর জিসানকে একবার বিয়ে করতে পারলে জীবন সেট। তখন যদি শিহাবের সাথে রিলেশন রাখেও, তবুও জিসান কিছু করতে পারবে না। পরে সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে জিসানকে ডিভোর্স দিয়ে শিহাব কিংবা পছন্দসই কাউকে বিয়ে করে নেবে, ব্যাস। মেহনাজ টিনাকে উস্কে দিয়েছিল ভালোভাবেই। তবে টিনা বলে, সবই বুঝলাম, লাভ আমারই, কিন্তু তোমার কি লাভ, কি চাও? আরে বোকা, জিসান আমার পিছনে পড়ে আছে, তবে আমি বিবাহিত। তুমি তো আর বিবাহিত না, যথেষ্ট সুন্দরী স্মার্ট একটা মেয়ে। আমার মতো গরিবের জন্য কেন জিসান তো মরিয়া হবে বলো? বোকা টিনা মাথা ঝাঁকিয়ে সমর্থন জানায়। এবার জিসানের গলায় টিনাকে ঝোলানো আর তীব্রর কেস তুলে নেওয়ার পালা। মেহনাজ কাঁদতে কাঁদতে জিসানের কাছে গিয়ে বলে, আপনি আমাকে জায়গা না দিলে এবার আমি মাথা ঠুকে মরে যাব। আমার স্বামী জেলে, সেই সুযোগে আমার শাশুড়ি আর ননদি আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। বলে কি না এসবের জন্য আমি নাকি দায়ী, আমার জন্য নাকি তারা পথে বসবে কোনো একদিন, আমার জন্যই নাকি তাদের সুখী সংসারে এত ফাটল। বলা বাহুল্য, জিসানের চিকিৎসা চলছিল, সে তার নিরিবিলি বাগান বাড়িতে ছিল। আপাতত এত বড় বাড়িতে জিসানের গার্ডরা আর সে ছাড়া এমন কেউ নেই যে মেহনাজকে সাহায্য করতে পারবে কিছুতেই। যদি মেহনাজ এ কথাগুলো অভিনয় হিসেবে বলে, তবে তার রক্ষে নেই। জিসান কুটিল হেসে বলে, এলেই যখন মাসখানেক আগেই আসতে, এত সব আর হতো না। তা আজ তোমাকে গ্রহণ করা উচিত নাকি বর্জন? আপনি যা করবেন তাই মঞ্জুর। আপনি জায়গা না দিলে আমি সুইসাইড করব। জিসান এত বড় সুযোগ হাতছাড়া করবে? প্রশ্নই আসে না। যাকে পাওয়ার জন্য এত নিচে নামা,
সেই মেহনাজ মিহির এসে তার পায়ের কাছে পড়ে মরা কান্না জুড়েছে। জিসানের কেমন একটা সন্দেহ হয়। ভুরু কুঞ্চন করে সন্দেহের সুরে বলে, আমার জানা মতে মেহনাজ মিহির সহজে কাঁদে না, পাথরে গড়া নাকি তার চক্ষুদয়। তবে আজ কিভাবে শ্রাবণের বাড়িধারা বয়ে যাচ্ছে। কাঁদে কাঁদে, মেহনাজ মিহিরও কাঁদে। এতদিন তা অপ্রকাশিত ছিল, এই প্রথম কারোর সামনে প্রকাশ পেয়েছে। বলেই নাক টানতে শুরু করে মেহনাজ। তবে বেশি নাক টানলে ধরা পড়বে এই ভয়ে রয়ে নাক টানছে সে। জিসান মনে মনে ভীষণ আনন্দিত হয়। বলতেই হয় মেহনাজ খুব ভালো অভিনয় জানে। তবে ভাগ্যিস জিসান অন্ধ, তাই মেহনাজের হাসি সে দেখতে পায়নি। জিসান হাত বাড়িয়ে কিছু একটা হাতড়াতে থাকে। মেহনাজের ষষ্ঠ ইন্দ্রিয় বেশ প্রখর, দেখে বুঝে ফেলে জিসান তার চোখের পানি মুছে দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়িয়েছে। কিন্তু চোখে তো পানি নেই, আর না সে জিসানকে তার গাল স্পর্শ করতে দিবে। ইশারায় টিনাকে এসে তার জায়গায় বসে পড়তে বলে। বোকা টিনা প্রথমে ইশারা বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে ফেলে। চোখে আই ড্রপার দিয়ে নকল অশ্রু বানিয়ে সে জিসানের সামনে বসে পড়ে। জিসান টিনার অশ্রু মুছে দিয়ে বলে, আর কেঁদো না, এই কান্না আমার সহ্য হয় না। মেহনাজ পাশে বসে ভেংসি কাটে। আহারে আদিক্ষেতা। এবার টিনা সরে যায়। মেহনাজ পূর্বের জায়গায় বসে বলে, তবে কাঁদাও কেন? আর কাঁদাবো না, খুব শীঘ্রই বিয়ে করব তোমাকে। তার আগে আমার ডিভোর্স প্রয়োজন। তীব্র ইয়াসিরকে বের করার ব্যবস্থা করো। ওরে রাক্ষসী, এই তো আসল কথা বের হয়েছে মুখ দিয়ে। তীব্রকে বের করার ফন্দি এসব। বিচলিত হয় না মেহনাজ। সে বেশ ভালো করে জানতো এই কথার উত্তর এমনটাই হবে। একটা কথা জানিয়ে রাখি, বাড়ির সব গার্ডদের অজ্ঞান করে রাখা হয়েছে। আর এখানে মেহনাজ না, বরং টিনা, তরঙ্গ, তুষারও রয়েছে। যাই হোক, মেহনাজ হেসে বলে, কি যে বলো না, এই নিরিবিলি বাড়িতে এতগুলো গার্ডের মাঝে আমি একা এই ফন্দি নিয়ে আসবো? ধরা পড়লে রক্ষে থাকবে? আমি কোনো ফন্দি নিয়ে আসিনি। তীব্রর মা মানে আমার বর্তমান শাশুড়ি বলেছে, তার ছেলেকে যদি বের না করতে পারি তবে কেস দিবে আমার গোটা পরিবারের বিরুদ্ধে। তাতে আমার কি? কিছু না তোমার। আচ্ছা থাকো তবে। বলে মেহনাজ চলে যেতে নিলে জিসান হাত ধরে ফেলে। তবে সেটা টিনার। মেহনাজ মনে মনে বলে, অন্ধটায় দেখলো কিভাবে। এভাবে অনেকক্ষণ অভিনয় করার পর তাদের কার্য হাসিল হয়। তবে শর্ত, কেস তোলার সাথে সাথে মেহনাজ আর জিসানের বিয়ে হবে। আর বিয়ে না করলে তীব্রর জন্য আছে এমন এক ব্যবস্থা যা তারা কল্পনাই করতে পারবে না। কেস তুলে নেওয়া হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরেছে। এবার বিয়ের পালা। টিনাকে বউ সাজিয়ে বেশ নাটকীয়ভাবে বিয়ে দেওয়া হয়েছে জিসানের সাথে। বিয়েতে শিহাবও উপস্থিত ছিল। আড়ালে গিয়ে কেঁদেছেও। পুরুষ মানুষের ভালোবাসার সবটা দিয়েই বাসে। শিহাব দীর্ঘশ্বাস ফেলে কেবল বলেছিল, আমি মরিচিকার পেছনে ছুটে আমার সব অনুভূতি মরুতেই হারালাম। কিন্তু এদিকে যার জন্য এত কষ্ট পাওয়া সেই টিনা দিব্যে আছে। অনেক ঝামেলার পর জিসানের সাথে তার বিয়ে হয়েছে। সে কেবল এখন দেখছে পয়সা। একটা ছেলের মন নিয়ে খেলে আরেক ছেলের সংসার ভাঙার চেষ্টার পর কি সে সুখী হবে? তার সুখ কি প্রকৃতি মেনে নিবে? পরনে ছাই রঙের শাড়ি, পায়ে মোটা করে আলতা দেয়া, হালকা কিছু গয়না, চুল আলগা। বাড়ির 3 রমণী সেজেছে একই বেশে। ছাদে আজ চুরি ভাতি হবে। তীব্র ফিরে এসেছে, এই আনন্দে পুরো বাড়ি আজ যেন সেজেছে। কিছুক্ষণের মধ্যেই শিশিররা চলে এসেছে। শিশিরকেও ওরা সাজাবে। ইচ্ছে ছিল জাহানারাকেও সাজাবে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। হোসনে আরাকে আনা হয়েছে। তুষারও এসে পড়বে কিছুক্ষণের ভিতরে। কোমরে শাড়ি গুজে শাশুড়ির সাথে কাজে লেগে পড়েছে শুভ্রা। আহা, পাক্কা ঘরণী। ভাবটা এমন যে এখন থেকে সমস্ত ঘর কন্যার দায়িত্ব তার। তরঙ্গ একবার নিচে এসে রসুই ঘরের আশেপাশে ঘুরঘুর করে, আরেকবার ছাদে যায়। এভাবেই তার চলছে বিষয়টা। জাহানারাও খেয়াল করেন। মিটিমিটি হাসেন তিনি। না শুভ্রা বিরক্ত হচ্ছে। তরঙ্গ আবার আসে। শুভ্রা এবার খুন্তি নিয়ে বলে, এই মশাই, সমস্যা কি? এখানে কি এত? হ্যাঁ, প্রতি মিনিটে একবার এসে জ্বালিয়ে যাচ্ছেন। তোমাদের এখানে কাজ কে করতে বলেছে? খাবার অর্ডার দিচ্ছি, তোমরা আসো। না বাপু, বাহিরের খাবার খেয়ে পেট খারাপ করার ইচ্ছে নেই, আপনি উপরে যান। জাহানারা সহস্যে বলে ওঠে, জামা উপরে যা, সবাই ওখানে, তুই এখানে কেন থাকবি? মা, ওখানে যেতে হলে এখন বোরকা পরতে হবে, তাই কাজ শেষ করে একেবারে যাব না হয়। বোরখা কেন?
বারে ছাদেই তো, চলো এভাবেই। দায়ুস হওয়ার এত শখ আপনার? আপনার বউকে অন্য মানুষ দেখবে, এটা খুব ভালো লাগবে তাই না? একটুও গায়রত নেই? ওখানে আপনাদের বন্ধু বান্ধব আছে, তাদের সামনে আমি এমন বেশি কিভাবে যাব? আমাকে দেখার অধিকার তো সবার নেই। মনে মনে ভীষণ সন্তুষ্ট হয় জাহানারা এবং তরঙ্গ। তরঙ্গ সহাস্যে বলে, তবে আমিও এখানে বসে থাকব। আপনি এখানে কেন বসে থাকবেন? উপরে আপনার বন্ধুরা আছে, ওখানে মেয়েরাও আছে তো, তোমার জ্বলবে না? মন আর চোখকে হেফাজতে রাখুন, তবেই হলো। আমি আপনাকে বিশ্বাস করি। তুমি আমাকে কতখানি বিশ্বাস করো তা টিনার ঘটনাই প্রমাণ। এখন যান, খাবার পুড়ে যাবে না হয়। আর বাড়িটা আপনাদের, আপনারা এখানে থাকলে সমস্যা। আপনার বন্ধুরা কি মনে করবে? তীব্র আছে তো। এই মেয়ে, গরম খুন্তি সরাও, যাচ্ছি আমি। পাষাণ মেয়ে কোথাকার। শুভ্রা হাসতে থাকে। জাহানারা আগেই চলে গিয়েছিলেন উপরে কিছু খাবার দিতে। উদ্দেশ্য মূলত এখানে কাবাবে হাড্ডি না হওয়া, কারণ উপরে এমনিতেই খাবার ছিল। তরঙ্গকে ছাদে দেখে উনি মৃদু হেসে নিচে আসেন। তরঙ্গ ছাদে এসে দেখে ইতিমধ্যে তুষারও চলে এসেছে। তুষারকে দেখে তার দিকে এগিয়ে যায় তরঙ্গ। তুষারের চেষ্টাতেই শিশিরকে অক্ষত পেয়েছিল ওরা। তীব্রকে দেখে তুষার হেসে বলে, হেই ইয়ং ম্যান, অবস্থা কি? অবস্থা বেশ ভালো। আপনার খবর কি? গরিবের আর খবর, তা তোমার বেশ দম আছে বলতে হয়, সুপুরুষ। কথাটা বলে মেহনাজের দিকে তাকে বলে, জিতেছ বোন। মেহনাজ মুচকি হাসে। তুষার পাশে শিশিরকে দেখে গাল টেনে দিয়ে বলে, কি খবর বুড়ি? আবারও অন্তিক মাহমুদের সাথে দেখা করতে যাবে? যাব, যদি তুমি নিয়ে যাও। তুষার শব্দ করে হাসে। হোসনে আরাকে দেখে সালাম দিয়ে কুশলাদি বিনিময়ের পর অনুর কথা জিজ্ঞেস করে তুষার। তুষার অনুর ব্যাপারে কিছুই জানে না, তাই এদিক ওদিক তাকে বলে, অনুকে আনেননি? দেখছি না যে। মুহূর্তে মুখ শুষ্ক হয়ে যায় হোসনে আরার। তবে বুঝতে পারেন তুষার জানে না ওর ব্যাপারে কিছু। জানলে ভুলেও এ কথা বলতো না। তরঙ্গ কাছেই ছিল, এসে তুষারের কাঁধে হাত দিয়ে অন্য পাশে নিয়ে তারপর বলে, অনুর কথা ভুলেও আর খালাকে জিজ্ঞেস করিস না। কেন? হিমানির মতো অনুও অন্য লোকের বাসিন্দা। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় তুষার। এই তো সেদিনের কথা। তুষার আর তরঙ্গ অনুদের গ্রামে গিয়েছিল ঘুরতে। গ্রাম ভীষণ পছন্দ তুষারের। পাকনামি করে একটা গাছে উঠেছিল তুষার। অনু নিচে দাঁড়িয়ে এমন জোরে গাছ ঝাঁকায় যে তুষার ধপাস করে গাছ থেকে পড়ে কোমরে পেল ব্যথা। একটা বাচ্চা মেয়ের এত শক্তি! তুষারের কাছে যদিও সেদিনের কথা, কিন্তু আদতে সেদিনের না। এটা না হলে ৮-৯ বছর আগের কথা, আরও বেশি হয়তো। তরঙ্গ অনুর জীবন বৃত্তান্ত তুষারকে বলে। সব শুনে তুষার বলে, এত কিছু, অথচ কিছুই জানলাম না। আমিও তো হিমানির ব্যাপারে কিছুই জানতাম না। এখানেও বিষয়টা এমন। অনু তোকে ভালোবাসতো তাই না? হ্যাঁ, আমিও তো বাসি। শ্রুতিকে যেমন বাসি তেমনই। তীব্র আর অনু সমবয়সী, সেই হিসেবে ধরা যায় অনুকে শ্রুতির থেকেও বেশি ভালোবাসি। ও যেন আমার নিজেরই বোন। ও তো তোকে সেভাবে ভালোবাসেনি হয়তোবা, তবে আমি ওকে আমার নিজের বোনের মতোই ভালোবেসেছি। এই অনুভূতি পরিবর্তনীয় না। সব বন্ধু বান্ধব যেহেতু এসেছে, সেহেতু ইন্দিরাও এসেছে। তীব্রর অবিবাহিত বন্ধুদের ভিতরে দুজন এসেছে, তন্দ্র আর স্বচ্ছ। যা হওয়ার তাই হলো আর কি। স্বচ্ছের ইন্দ্রিয়াকে পছন্দ হয়েছে। সবার বন্ধু বান্ধব আসলেও শুভ্রার কোনো বন্ধুই নেই, তাই তার পক্ষে থেকে কেউ আসেনি। স্রোতসিনী আজ ধ্রুবের কথা বাড়িতে বলবে বলে ভেবেছে। ধ্রুব সহ তার সব বন্ধুরা এসেছে। যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই ভালো। শুভ্রাকে দেখে স্রোতসিনীরও মনে কিছুটা পরিবর্তন এসেছে। মেহনাজ দারুণ গান করে। আজ যে সকলে তাকে চেপে ধরছে গান করার জন্য। এতে ভীষণ লজ্জা পেয়েছে মেয়ে, কিন্তু সারাসারি নেই। রীতিমতো গিটার নিয়ে আসা হয়েছে, গাইতে হবে তাকে। মেহনাজ শর্ত রাখে, তার সাথে ইন্দিরাকেও গাইতে হবে। অগত্যা মেয়ে রাজি হয়। ওরা কবিতার গান এটা গায়। সবাই বেশ প্রশংসা করে। এই সুযোগে স্বচ্ছ কিছু অপ্রয়োজনীয় আলাপও সেরে নেয়। এত আনন্দ তাদের, আবার ঝড় আসবে না তো। দিন গড়িয়ে রাত আসে, রাত গড়িয়ে দিন। এভাবেই দেখতে দেখতে শুভ্র ফুলের রেজাল্টের দিনও চলে এলো। মেয়ে আজকে ঘর থেকে বের হয়নি। শুভ্রার চেয়ে বেশি চিন্তায় তরঙ্গ আর মেহনাজ। মেহনাজ বেশ ভালোই জানে শুভ্রা কী পরিমাণে ফাঁকিবাজ, আর তরঙ্গ তা তো ভালোই টের পেয়েছে। জাহানারা সকাল থেকে ব্যস্ত রান্না নিয়ে। শুভ্রা যেমনই রেজাল্ট করুক তিনি সন্তুষ্ট।
তাই তো সকাল থেকেই শুভ্রার প্রিয় খাবারগুলো রান্না করছেন। আজ বাড়িতে কেবলই শুভ্রার প্রিয় খাবার খাবে সবাই, সাথে মেহনাজও আছে। আর শুভ্রার তো খোঁজই নেই। মেহনাজ কাজের ফাঁকে এসে শাশুড়িকে বলে, দেখছেন মা, শুভ্রা এখনো বের হয়নি ঘর থেকে, বেশ ভয়ে আছে। তার বলতে, কিন্তু যাই রেজাল্ট করুক তাতে আমার সমস্যা নেই। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, দুপুর 12টা বেজে গেছে। তরঙ্গ অফিসে থাকে এই সময়টাতে। সে সেখানে বসে রেজাল্ট দেখবে। কাজের ভীষণ চাপ এখন, চাইলেই বের হতে পারছে না। অবশেষে রেজাল্ট পেল 4.42। শুভ্রার যে হাল দেখেছে তাতে পাশ নিয়ে টানাটানি ছিল। এই রেজাল্টেও তরঙ্গ খুশি হয়েছে। মিনিট দেড়েক ব্যবধানে মেহনাজের কল আসে। কল ধরে তরঙ্গ বলে, হ্যাঁ বলো মেহু। ভাইয়া, শুভার রেজাল্ট পেয়েছেন? আমি এখনও ওয়েবসাইটে ঢুকতে পারিনি। হ্যাঁ পেয়েছি, 4.42 পেয়েছে। এত কিভাবে পেল? হা ম্যাজিক। বাড়িতে আসবেন কখন ভাইয়া? মা সকাল থেকে রাঁধছেন। আজ একটু সময় করে আপনার ভাইকে নিয়ে তাড়াতাড়ি ফিরুন। দরজা খুলে বীরের ন্যায় বুক ফুলিয়ে বাইরে বের হয় শুভ্রা। কিছু দূর হাঁটছে, আবার লাফাচ্ছে। এভাবে লাফাতে লাফাতে নিচে রসুই ঘরে যায়। রান্নার গন্ধ শুকতে শুকতে গিয়ে মেহনাজকে দেখে ভাবের সহিত বলে, দেখলে আপু, ঠিকই পাশ করলাম। তোমরা খালি খালি আমাকে পচালে। আমি হলাম শুভ্রা, বুঝলে? কত ভালো রেজাল্ট করেছি বলো। হুম, বহুত ভালো রেজাল্ট করছো আপু, মিষ্টি খাও। পিছন ফিরে দেখে শিশির আর শুভ্রার মামি এসেছেন। রেজাল্ট পাওয়ার মিনিট 5 ভিতরে যে তাদের আসা সম্ভব না তা বেশ ভালোই জানে শুভ্রা। এভাবে ঝড়ের গতিতে সুপারম্যানও আসতে পারবে না। শুভ্রা হেসে বলে, তা নিশ্চয়ই খাবো বুড়ি। দেখলি কেমন ঝাক্কাস রেজাল্ট করেছি। শিশিরদের দেখে জাহানারা তাড়াতাড়ি করে আসেন আপ্যায়ন করতে। মেহনাজ এবার বাকি রান্না সামলানোর দায়িত্ব নেয়। শুভ্রা শরবত বানাতে শুরু করে। শরবত নিয়ে মামির কাছে যেয়ে শুনতে পায় সে জাহানারাকে বলছে, বহুত ভালা পাত্র বেআইন, বিদেশ থেকে পড়ছে। ব্যাস এতটুকু শুনে রান্নাঘরে ফিরে আসে শুভ্রা, সাথে শিশিরও, কারণ বড়দের মাঝে থাকা শোভা পায় না। মৃদু স্বরে মেহনাজকে বলে, মামি হঠাৎ আজ আসলো? হ্যাঁ, আমিও সেটা ভাবছি। আরে স্রোত আপুর লাইগা বিয়ের প্রস্তাব আনছে, এটা বুঝলা না? তুই শিওর শিশির? এই কথাটা বলল মেহনাজ। একেবারে 300%। পাত্রকে? রুশান ভাই, ওই যে বিদেশি ধবলি গরু। ওই ফর্সা তালগাছটা। শিশির, ভাষা ঠিক কর। দুপুরে সবাই একসাথে খেতে বসেছে আজ। সচরাচর এমন হয় না। মাহমুদ ইয়াসিরও এসেছেন। পূর্ণ পরিবার। শুভ্রা আর মেহনাজ সবাইকে খাবার পরিবেশন করছে। তরঙ্গ ওদের বলে, শুভ্রাঙ্গনা আর মেহু, তোমরাও বসো, টেবিলে খাবার আছে, যার যা প্রয়োজন হবে নিজেই বেড়ে নেবে, খেতে বসো। আরে না ভাইয়া, এটা হয় না, আপনার খান না। এই নিন আপনারও প্রিয় মাংস ভুনা। ভাই বসতে বলেছে না তোমাদের? এত বোঝো কেন বুঝি না। সবাই একসাথে খাবো, বুঝলে? কথাটা বলল তীব্র। তীব্রের কথায় কোনো ঝাঁঝি ছিল না, উপরন্তু ছিল যত্ন আর আদর। কিন্তু শুভ্রার মামির ব্যাপারটা বোধগম্য হয় না। তাই তো খাওয়া শেষে মেহনাজকে টেনে আলাদা স্থানে নিয়ে গিয়ে বলেছিল, তোর জামাই কি তোর লগে চিল্লাই খালি? শুভার জামাই কত সুন্দর, নরমভাবে কত কথা কইল ওর লগে। কি পীড়িত। আর তোর জামাই? বিরক্ত হয় মেহনাজ। আশ্চর্যজনক কথা, এত বছর বয়সে উনি আদর আর রাগের পার্থক্য বুঝলেন না। মেহনাজ ভুরুকুসকে বলে, আম্মু, কোনটা আদর আর কোনটা রাগ সেটা বোঝার চেষ্টা করো। মানুষের মুখের ভাষার থেকে চোখের ভাষা বেশি স্পষ্ট। সবসময় সেটা বোঝার চেষ্টা করবে। হ্যালো, 2 দিন হইল না পেট থেকে ফুটাইল, আর এখন বিয়ে হইতে না হইতেই আমারে আদর আর রাগের পার্থক্য শেখায়। আমার ভুল হইছে বাপু, জেলে যাওয়া পোলার বাড়ি আবার মাইয়া পাঠানি ভুল হইছে। কবে জানি আমার মাইয়াটারও কাইটটা লয়। মা বাড়ি ল, এই পোলা বদমেজাজি। আম্মু, তুমি কি সংসার ভাঙতে এসেছ? দয়া করে আমার কানে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে না। আমি বেশ ভালো করে জানি কে কেমন। তোমাদের সাথে একটা কথা ছিল। হ্যাঁ মা, বলো। কক্ষে উপস্থিত মাহমুদ ইয়াসির, তরঙ্গ, তীব্র এবং জাহানারা বিশেষ কোনো আলোচনা করবেন নাকি? পুত্রদয়ের সম্মতি পেলে জাহানারা আবারও বলেন, শ্রুতির বয়স কিন্তু 20 পেরোলো। নারী 20তেই বুড়ি, কথাটা নিশ্চয়ই সবাই জানো। আমার কাছে নানা সম্বন্ধ আসে,
প্রায়শই নাকচ করে দেই। বলতে চাচ্ছ কি সোজা বলো, এত পেঁচানোর প্রয়োজন নেই। কথাটা বলল মাহমুদ। হ্যাঁ, সেটা বলার জন্য আপনাদের একত্র করা। বেআইনা শ্রুতির জন্য একটা সম্বন্ধ এনেছিলেন। ছেলে বিদেশ থেকে পড়ালেখা করেছে, ফ্যামিলি সহ সেটেলড সেখানে। শুনতে দেখতে বেশ ভালো। দাঁড়াও, ছবি দেখাচ্ছি। জাহানারা সবাইকে পাত্রের ছবি দেখান। মাহমুদ ইয়াসির বলেন, যেখানে থেকে সেটেলড হোক, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেছ? সেটা দেখার জন্য তো আপনারা আছেন। আপনারা দেখুন, যা ভালো মনে করেন করুন। আগে শ্রুতির মতামত নাও তোমরা, তারপর দেখাদেখির কাজ করো। হ্যাঁ মা, তীব্র ঠিক বলেছে। সংসার শ্রুতি করবে, আমরা না। দুই ভাই স্রোতস্বিনী ধ্রুব নিয়ে কিছু একটা আঁচ করেছে। সেদিন স্রোতস্বিনী বলতেও চেয়েছিল, তবে আর সুযোগ হয়ে ওঠেনি। তবে ভাইয়ের চোখ কখনো ফাঁকি দেওয়া সম্ভব? হুম, একদমই না। তোমার কি ফুল পছন্দ শুভ্রাঙ্গনা? তরঙ্গ কি এবার শুভ্রাকে ফুলও দিবে? এই কি সেই তরঙ্গ যে সংসার করতে চায়নি? শুভ্রা ঈষৎ হাসে, সহাস্যে বলে, হিন্টস দিতে পারি, সরাসরি বলবো না। তা শুনি ম্যাডামের হিন্টস। শুভ্রের বক্ষে লেপ্টে থাকা ঈষৎ হলুদাভাব রঙা পাঁচ পিঁপড়ি বিশিষ্ট স্নিগ্ধ কোমল পুষ্প। হ্যাঁ, আগে হ্যাঁ, গেস করুন। আমি যাই, কাজ আছে। মেয়ে দাঁড়াও, আরও হিন্টস দাও। আরও? ভীষণ বোকা আপনি তরঙ্গ সাহেব। আচ্ছা বলছি, ভীষণ যত্নপ্রিয় পুষ্প। তার সৌন্দর্য দেখতে হলে শুরুতে ভীষণ যত্ন প্রয়োজন। তারপর আপনাকে ভালোবাসলে সে নিজেই প্রতিনিয়ত নিজের রূপ প্রকাশে কার্পণ্য করবে না। নামে শক্ত বস্তু বোঝালেও সে ভীষণ কোমল, কাঠগোলাপ। আরও একটা আছে, সেটা কি? শুভ্র রঙা সুগন্ধিযুক্ত একখানা পুষ্প। গন্ধরাজ। এটাও পছন্দ? ফুল মানেই পছন্দ, তবে এখন এটার কথা বলিনি। কামিনী? এটাও না, আপনার আঙিনায় আছে, বেলি ফুল। শুভ্রা আর কথা বলে না, মুচকি হেসে নিচে চলে যায়। তরঙ্গ তার উত্তর পেয়ে গিয়েছে। এখন তারও অনেক কাজ আছে। সামনে স্রোতস্বিনীর বিয়ে। সে আরও একটা জিনিস ভেবে রেখেছে, যদি তীব্র আর মেহনাজের বিয়ের একটা অনুষ্ঠান করা হয়, মন্দ কিসে? জোড়া বিবাহ আরও দারুণ। তবে এই সুন্দর অনুষ্ঠানে নিজের অর্ধাঙ্গিনীকে তার প্রিয় ফুলে সাজাবে ভেবেছে সে। স্রোতস্বিনীর পছন্দ সাদা গোলাপ, আর মেহনাজের আকৃট আর ডালিয়া। ব্যাস, এই 5 ফুলের মিশ্রণ। সাথে জারবেরা, জিনিয়া, লাল গোলাপ তো আছেই। এইসব দিয়েই সাজানো হবে গোটা বাড়ি। কোনো কৃত্রিম সুবাসের যাতে প্রয়োজন না হয়, সেই ব্যবস্থাই করবে তরঙ্গ। গোটা বাড়ি কাঁচা ফুল দিয়ে সাজাতে খরচ অনেক বেশি পড়বে ভাইয়া। তুমি নর্মালি ডেকোরেট করো। এত বেশি বুঝিস কেন শ্রুতি? বোন কি আমার অনেক? আর টাকার কি ভীষণ অভাব আমার? এত কষ্ট করে কাজ কেন করি? হ্যাঁ, নিজের ভবিষ্যৎ সাজাতে কাজ করো। বাচ্চা কাচ্চা হবে, তাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে না? সে তোকে ভাবতে হবে না। আমার সাইড ইনকাম আসে, যা দিয়ে বাচ্চা কাচ্চা পালন করা যাবে। এখন সব কথা বাদ। ধ্রুবকে কী রঙের শেরওয়ানি দেব তা তোমরা ভালো জানো। আমাকে এগুলো জিজ্ঞেস করবে না, লজ্জা লাগে। এবার হেসে ফেলে তরঙ্গ। পাশ থেকে ফিক করে তীব্র হেসে ফেলে। স্রোতস্বিনী আরও একটু লজ্জা পায়। তীব্র হাসতে হাসতে বলে, আহা লজ্জাবতী, প্রেম করার সময় ছিলে কই? ভাই ধ্যাত। কার বিয়ে? স্রোতস্বিনীর। বিয়ের দিন ধামাকা হবে, রেডি হ সব। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কথাটা কি মেড ফর জিসান মৈত্রী? হবে হয়তো। সাপ যেমন কোনো দিন সোজা হয়ে চলে না, এই ফাজিল লোকটাও তেমন অন্ধ হয়েও মানুষকে শান্তি দিচ্ছে না। উপরন্ত হিংস্রতা বেড়েই গিয়েছে। তার বিয়ে যে মেহনাজের সাথে না, টিনার সাথে হয়েছে, তাও সে বুঝে গিয়েছে। জানার পর রাগে টিনাকে খুন করতে গিয়েছিল, তবে কি মনে করে আর করেনি কে জানে এর মনে কি আছে। তবে জিসানের কাজ দ্বারা বোঝা যাচ্ছে সে এখন পাকা চাল দিবে, হয় স্পার না হয় ওস্পার। বিয়ে বাড়ি মানে আনন্দ, তার ওপর জোড়া বিয়ে মানে জোড়া আনন্দ। গোটা বাড়ি কাঁচা ফুলে সুভাষে মমমম করছে। শুভ্রা পরেছে কাঠ গোলাপ থিমের কাস্টমাইজ করা একটা শাড়ি, নিচে কাঠগোলাপ আঁকা, হাতের অংশে সাদা পাথরের কাজ, সাথে একটা সাদা হিজাব। যদিও সাদা পরতে তার ভীষণ অনিচ্ছা ছিল, কারণ তার গায়ের রং খানিকটা চাপা। তবে এই মেয়ে জানে না যে এখানে আসার পর তার গায়ের রং খুলেছে, উজ্জ্বলতা পেয়েছে। মামির বাড়িতে দিনরাত কাজ করে যে লাবণ্য চাপা পড়েছিল তা ফিরে এসেছে দ্বিগুণ হারে।
আর আজ ওকে এত সুন্দর লাগছে যে নিজেকে দেখে নিজেই অবাক। যাক, নামের সার্থকতা আছে। তবে তরঙ্গ কক্ষে এসেছিল কোনো এক কাজে, এসে অর্ধাঙ্গিনী রেহেন লাস্যময়ী স্নিগ্ধ পুষ্পের ন্যায় রূপ দেখে একদম বলতি বান্ধা টাইপের অবস্থা। তরঙ্গকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা সহস্যে বলে, আমাকে মানায়নি তাই না বলুন? বললাম সাদা মানাবে না। ১৯ বছর বয়সী এক তরুণী, যে কিনা কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে, কাঞ্চা সোনার মতো গায়ের রং, যা চাপা পড়ে গিয়েছিল হাজারো কাজের ভিড়ে, এই সুন্দরী তমা কিনা বলে তাকে সাদা মানায় না। মানা যায়? না না না, মানার মতো না। তরঙ্গ চোখ ছোট করে বলে, ১ মিনিট এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। মনে করো তুমি কাঠের পুতুল, আমি যাব আর আসব। শুভ্রা আহাম্মকের ন্যায় মাথা নাড়ে। তরঙ্গ এক প্রকার দৌড়ে নিচে যায়। মিনিট ২-এর ভিতরে হাতে একখানা কাঠ গোলাপের তাজ নিয়ে কক্ষে আসে। দেখে সত্যি শুভ্রা চুপচাপ দাঁড়িয়ে আছে। তরঙ্গ মৃদু হেসে ক্রাউনটা ওর মাথায় পরিয়ে দেয়। হঠাৎ টুপ করে কপালে একখান মৃদু চুমুখে বলে, আমার ফুলরানী। স্রোতস্বিনী আজকের কনে, যাকে কিনা মনের সবটুকু ভালোবাসা দিয়ে সাজিয়েছে দুই ভাই, যেন পুতুল সাজিয়েছে। ছোটবেলায় পুতুলের বিয়েতে স্রোতস্বিনী যেভাবে পুতুলগুলো সাজাতো, সেভাবেই আজ তাকেও সাজানো হয়েছে। তবে বিয়ের কনেকে সাদায় সাজানো যাবে না, কারণ এভাবে অন্য ধর্মের মানুষেরা সাজে। স্রোতস্বিনীকে ল্যাভেন্ডার কালার একটা গাউন পরানো হয়েছে। মেকআপ হচ্ছে না, নো মেকআপ লুক, কারণ স্রোতস্বিনী যথেষ্ট সুন্দরী এবং ফর্সা। তরঙ্গ আর তীব্র যেখানে এত সুন্দর, সেখানে তাদের বোন লাস্যময়ী হবে না। মেহনাজকে পরানো হয়েছে সফট পিচ কালারের গাউন। দুই কনেরই পরনে সাদা পাথরের গয়না, যেন দুখানা পরি। যথাসময়ে যোগল বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। সবাই বেশ খুশি। শিশির থেকে শুরু করে মেরি পর্যন্ত সবাই উপস্থিত। স্পর্শ ইন্দিরাকে প্রায় পটিয়ে ফেলেছে। তবে এত জোড়ার ভিড়েও তুষার একা। এই জীবনে আর কোনো মেয়েকে প্রবেশ সে করতে দিবে না। মেরির আবার শিয়াবকে বেশ ভালো লাগে। টিনার সাথে সারাসারি আর টিনার অন্যত্র বিয়েতে মেয়ে বেশ খুশি। এবার শিয়াবকে মানুষ লোকে প্রবেশের পালা। এত খুশি, এত হৈহুল্লোড়। কে ভেবেছিল এত আনন্দের ভিড়ে কোনো এক ঝড় এসে ভেঙে দিবে একটা নবপ্রেম। ঝড় যেমন যত্ন করে খড়কুটো দিয়ে বানানো পাখির বাসা নিমেষেই ভেঙে দেয়, সেভাবেই জিসান মৈত্রী শুভ্রার সংসার ভেঙে দিতে এসেছে বুঝি। একটা তীব্র বেগে ছুটে আসা গুলি এফোড় ওফোড় করে দিয়েছে তরঙ্গের বক্ষ। নিমিষেই সব শান্ত, সব নিস্তব্ধ। তরঙ্গের রক্তাক্ত কায়া দেখে জ্ঞান হারায় জাহানারা। মুহূর্তের জন্য মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় সবার। শিহাব সর্বপ্রথম দৌড়ে এসে তরঙ্গকে ধরে। তীব্রর উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, তীব্র ডক্টর, তুষার পুলিশ। আকস্মিক আঘাতে মানুষ যেমন হতবিহ্বল হয়ে যায়, তেমনি বিয়ে বাড়ির সবার অবস্থা। এই তো একটু আগেই জোড়া বিয়ে হলো, আর এখন রক্তস্রোত। সাধারণত এই ধরনের রোগী সরাসরি অপারেশন টেবিলে নেওয়া হয় না, আগে পুলিশের পারমিশন প্রয়োজন হয়। ভাগ্যিস তুষার ছিল। হাসপাতালের করিডোরে বসে ভাবলেশীন চোখে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে শুভ্রা। এখনও পরনে সেই সাদা শাড়িখানা, তরঙ্গ যেটা স্পেশালি ওর জন্য ডিজাইন করিয়ে এনেছিল। হাতে একখানা খাবারের বাক্স। তরঙ্গ বলেছিল রাতে ছাদে বসে একসাথে খাবে দুজন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, তাকে কেউ সান্ত্বনা দিচ্ছে না। মানুষ তাকেই সান্ত্বনা দেয় যে কাঁদে। শুভ্রা কাঁদে না, তার চোখে এক বিন্দু অশ্রু নেই। আচ্ছা, কান্নাই কি দুঃখ প্রকাশের একমাত্র হাতিয়ার? জাহানারাকে জোর করে এখানে আনা হয়নি, এমনিতেই কয়েকবার জ্ঞান হারিয়েছেন। বাড়িতেই তার জন্য ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। স্যার, একটা বিষয় জানা গিয়েছে জিসান মৈত্রীর ব্যাপারে। কি বিষয়? জাভেদ খানের কথা একটা ফাইল এগিয়ে দেয় তুষার। জাভেদ খান কিছুক্ষণ ফাইলটা দেখে ভুরু কুঞ্চন করে বলে, আই সি, ইয়েস স্যার, আমাদের ধারণা সঠিক ছিল। হি ইজ এ ড্রাগ সাপ্লাইয়ার। নাও জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওর কী অবস্থা করি আমি জাস্ট দেখে যাও। মেহনাজের সাথে ঘটা ঘটনার পরেও সন্দেহ ছিল, এখন সব ক্রিস্টাল ক্লিয়ার। যাই হোক, তোরির অবস্থা কি? স্যার, খুবই ক্রিটিক্যাল। কী হবে বোঝা বড় দেয়। আর বড় কথা, আগে থেকে ওর দুটো কিডনি নষ্ট ছিল। অনু নিজের একটা কিডনি ডোনেট করেছিল। তবে অনুর কিডনি কিভাবে ডক্টর নিল তার রহস্য।
মেয়েদের কিডনি তো নেওয়া হয় না, আর ওদের বয়সও সেম না। যাই হোক, অনুর কিডনির জোরেই তরি বেঁচে ছিল এতদিন। এখন সমস্যাটা হচ্ছে যে শ্যুট করেছে সেই অমানুষ। সেই অমানুষ ওর পেটে শ্যুট করেছে। এর শোধ নেব তুষার, এর শোধ নিব। কিছু খেয়ে নে শুভা, আয় আমি খাইয়ে দিচ্ছি। মেহনাজের কথায় সম্বিত ফিরে পায় শুভ্রা। এতক্ষণ এক দৃষ্টে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে কী ভাবছিল সে আর উপরওয়ালা জানে। মেহনাজের দিকে তাকিয়ে দেখে হাতে খাবার। শুভ্রা ম্লান হাসে, আবারও সামনের দিকে তাকিয়ে বলে, তরঙ্গ সাহেব না খেয়ে আমি খাবো না আপু, আমি তার সাথেই খাবো। দীর্ঘশ্বাস ফেলে মেহনাজ। সে কি বলবে? কিছু বলার আছে? মেয়েটার জীবন এত দুঃখ কেন ভেবে পায় না মেহনাজ। তার নিজেরই তো আত্মা ছিঁড়ে যাচ্ছে কষ্টে, আর এই মেয়ের তো অর্ধাঙ্গ তরঙ্গ। ওর কেমন লাগছে তবে? মেহনাজ আবার বলে, অন্তত পোশাকটা পরিবর্তন। মাঝ পথে থামিয়ে দেয় শুভ্রা। এবার মেহনাজের দিকে তাকিয়ে বলে, প্রথমবার উনি এত যত্নে আমার জন্য কিছু তৈরি করিয়েছেন। এই শাড়িটা উনি নিজে পছন্দ করে কাস্টমাইজ করেছেন। উনি বলেছিলেন আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে নাকি। জ্ঞান ফেরার পর অন্য পোশাকে দেখলে উনি ভাববেন আমার শাড়িটা ভালো লাগেনি, পছন্দ হয়নি, এতে উনি কষ্ট পাবেন। আমি শাড়ি পরিবর্তন করব না আপু, তুমি বাকিদের কাছে যাও। যা যা প্রয়োজন সব হচ্ছে শিয়াব ব্যবস্থা করেছে। সে ভালো করে জানে এবারের কারোর মনের অবস্থাই ভালো না। এই পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করা সম্ভব না। আর বাড়িতে পুরুষ বলতে মাহমুদ ইয়াসির আর তীব্রের তেমন অবস্থা নেই যে সে দায়িত্ব নিয়ে কিছু করবে। তবে এসবের মধ্যেও মেরি শিহাবের ওপর মুগ্ধই হচ্ছে কেবল। এমনিতে এই মেয়ের তরঙ্গের প্রতি আহামরি টান নেই, কেননেই সে জানে সে মূলত মুগ্ধ হচ্ছে শিহাবের এ দায়িত্ববোধ দেখে। এইমাত্রই শিহাব এসে একটু বসল, চোখ মুখ শুকিয়ে একাকার। মেরি গুটি গুটি পায়ে এসে শিহাবের পাশে বসে। শিহাবও নিশ্চুপ, মেরিও নিশ্চুপ। প্রিয়জন হারাতে কেমন লাগে মিস্টার তীব্র ইয়াসির? ও পাশে থাকা লোকটার কণ্ঠস্বর আর কথা শুনে হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় তীব্রর। জিসান আবারও বলে, তোকে মারলে তেমন কষ্ট পেতি না, তাই তো তোর প্রাণের প্রাণ জানের জান ভাইকে টার্গেট করেছি। আহারে বেচারি শুভ্রা, চাইলেই তরঙ্গের অক্কা পাওয়ার পর ওকে আমার সাথে বিয়ে দিতে পারিস, মাইন্ড করব না। মেহনাজকে না পাই, তার মামাতো বোনও কম না। তীব্র তাও চুপ। কেন? মেহনাজ মাত্র এসে তার পাশে বসেছে হাতে খাবার নিয়ে। তখনই দেখতে পায় তীব্র ফুসছে রাগে। অবস্থা দেখে মনে হচ্ছে প্যানিক অ্যাটাক করবে। মেহনাজ ইশারায় জিজ্ঞেস করতেই তীব্র স্পিকার অন করে ফোনের। এদিকে তীব্রের কোনো জবাব না পেয়ে জিসান বলে, আহা, শোকে মরে টরে গিয়েছিস নাকি? সারা শব্দ নেই। তুই মরলে মজা কিসে? মজা তো তোর ভাই মরলে, আর বড় মজা তোর ভাইয়ের পাখির বাচ্চার মতো বউটাকে পেলে। যা, তোর বউকে ছেড়ে দিলাম, শুভ্রাকে আমার হাতে তুলে দে। টিনা বলেছিল মেয়েটা অস্থির, যদিও দেখিনি বা দেখতেও পারবো না কখনো, তা মনের শান্তি তো। আর তোরও ডাবল লাভ, সব সম্পত্তি তোর, সাথে তোর বউ মুক্ত স্বাধীন। কথাগুলো শুনে মেহনাজ ঘৃণায় পাশে একদলা থুতু ফেলে। তীব্র এক আছাড়ে ফোনটা ভেঙে ফেলে। তারপর মুখ আঁকড়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলে। মেহনাজ কি করবে ভেবে পায় না। বেশ বুঝতে পারছে আজ তরঙ্গের এই অবস্থার জন্য পরোক্ষভাবে সেই দায়ী। সে একটা সংসারকে ভেঙে ফেলেছে, সেই তার অজন্ম দুঃখী বোনের আবারও দুঃখের কারণ হতে যাচ্ছে। হুট করে মেহনাজ ছুটে যায়। কই যাচ্ছে দেখতে পেছন পেছন তীব্র যায়। গিয়ে দেখে মেহনাজ শুভ্রার পায়ের কাছে বসে কী সব বলছে, আর শুভ্রা তাকে থামানোর চেষ্টা করছে। কাছে গিয়ে শুনে মেহনাজ কেঁদে কেঁদে বলছে, আমার জন্যে আজ এই অবস্থা গোটা সংসারে। শুভা, আমাকে মাফ কর শুভা, আমি পাপী। শুভ্রা, আমি। আপু কি করছে এসব? তুমি আমার আপু হও, ওঠো আপু, এসবে তুমি দায়ী না। তীব্র গিয়ে মেহনাজকে শান্ত করে খানিকটা। বেচারি কেঁদে যাচ্ছে, কিন্তু কেন কাঁদছে নিজেকে দোষী ভেবে? কিন্তু সে তো কিছুই করেনি। এদিকে অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। তীব্র দৌড়ে গিয়ে ডক্টরকে জিজ্ঞেস করে তার ভাইয়ের কথা। ডক্টর এত আপসেট কেন? কিছু বলছে না কেন? শুভ্রা হাতে খাবারের বক্স নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, তরঙ্গ সাহেবের জ্ঞান ফিরেছে ডাক্তার সাহেব, আমি খাবার এনেছি, ওনার খিদে পেয়েছে না। ডাক্তার কি বলবে ভেবে পাচ্ছে না। শুভ্রার কথা শুনে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। তা বলে ওঠে, মিসেস তরঙ্গ ইয়াসির, আপনার হাজব্যান্ড,
এত বনিতা কেন করছেন? সোজা কথা বলুন। অ্যাকচুয়ালি হি ইজ নো মোর। সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় শুভ্রা। তার পাশেই লুটোপুটি খাচ্ছে তরঙ্গের জন্য আনা খাবারগুলো। ছাদে বসে দুজন ভাগাভাগি করে খেত যেগুলো। শুভ্রাঙ্গনা নামটা সুন্দর না? আজ আমার বিয়ে, যার সাথে বিয়ে তার নামই শুভ্রাঙ্গনা। ভীষণ স্নিগ্ধ আর রূপসী, আমার দেখা স্নিগ্ধতম কন্যা সে। ভাবতেই মনে এত সুখ অনুভূত হচ্ছে যে লেখার ভাষা নেই। অবশেষে তাকে পেয়েও গেলাম, কিন্তু ভালোবাসতে ভীষণ ভয় হয়। সাদিয়া বলল, আমার রিপোর্ট নাকি ভালো না খুব একটা। যদিও বলতে চাইনি আমার এই শরীর নিয়ে তাকে কিভাবে ভালোবাসবো। আমি তো তার সাথে সারা জীবন কাটাতে পারবো না, তার আগেই উপরওয়ালা নিয়ে যাবে। ভীষণ রাগ হচ্ছে নিজের ওপর। কেন আমি এই নিষ্পাপ ফুলটাকে জীবনসঙ্গী করলাম? অবহেলায় যদি চলে যাই তবে তাকে কে সামলাবে? কেন আগে জানতে পারিনি কথাটা? কিছুক্ষণ আগে শুভ্রাঙ্গনাকে কড়া কথা শোনালাম। বিয়ের রাতে আমি বললাম তার সাথে সংসার করব না। মেয়েটা নামাজে দাঁড়িয়ে কাঁদছে। সে হয়তো জানে না তার থেকে বেশি কষ্ট আমার হচ্ছে। সে আমাকে এখনও ভালোবাসেনি, আমি বাসি। কিন্তু আমি চাই না আমার হঠাৎ চলে যাওয়াতে সে ভেঙে পড়ুক। আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, আমি কিভাবে এই ফুলকে আঘাত দেব? তবু আমার প্রতি ঘৃণা সৃষ্টি হলে আমার জন্য পরে কষ্ট তো পাবে না, এটাই উত্তম। ঘুম হচ্ছে না, চেয়ে দেখি স্নিগ্ধ একখানা ফুল আমার রুমে ঘুমিয়ে আছে। ইচ্ছে হলো একটু ছুঁয়ে দেওয়ার, ইচ্ছে দমানো বড় দেয়। এ ফুল আমার জন্য না, এ ফুলের যোগ্য আমি না। আমার মতো অসুস্থ একটা মানুষ, যার জীবনে নিশ্চয়তা নেই, সে কেন এই ফুল হৃদয়ে ঠাঁই দিল? কেন আবার অযত্ন করছে? আজ টিনাকে ঠাটিয়ে কয়েকটা চড় দিতে পারলে আত্মা শান্তি পেত। ওর সাহস হয় কীভাবে আমার শুভ্রাঙ্গনার সামনে আমাকে জড়িয়ে ধরার? বাড়িতে এত মানুষ, তাতে আমার কিছু না। ও কেন আমার ফুলের সামনে আমাকে স্পর্শ করবে? কেন? আর পাড়া প্রতিবেশীর সাহস কি করে হয় আমার ফুলকে অসুন্দর বলতে? আমার শুভ্রাঙ্গনা ভীষণ বোকা, ভালোবাসা বোঝে না। সেভাবে আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু এক হৃদয়ে দুই চাঁদের ঠাঁই নেই। কিন্তু বোকা ফুল বোঝে না। অনুকে কি ভাবলো? যাক, মেয়ে মানুষ কিনা, অনেকদিন অনুর কাছে যাই না, এবার শুভ্রাঙ্গনাকে নিয়েই যাই বরং। অনু খুশি হবে। অনুকে হারিয়ে ফেললাম, প্রিয় মানুষ হারানো এত কষ্টের কেন? আমি যদি শুভ্রাঙ্গনার প্রিয় মানুষ হয়ে যাই, তবে আমার চলে যাওয়াতে সেও এত কষ্ট পাবে? না না, আমার শুভ্রাঙ্গনা কষ্ট পাবে না। আমি কেন শুভ্রাঙ্গনাকে এত ভালোবাসি? কেন সে আমাকে ঘৃণা করে না? নদীর তীরে যেতে ইচ্ছে হচ্ছে, এই ঘরে দম বন্ধ লাগে। এলো চুলে, এ কোন নিশিকন্যা এলো? এত রূপ কেন তার? এ যে নিশিনন্দিনী, সুচারু নেত্রপল্লব জুড়ে তার ঈষৎ আধারিয়া মায়া। শুভ্র রঙা শাড়ি জড়িয়ে আছে, স্নিগ্ধ কোমল কায়া। হাঁটু ছুঁই এলোকেশ যেন, তিমির ঘেরা আমানিশা। অধরে লেপটানো সূক্ষ্ম হাসি, আধার রাতে সর্বনাশা। তমসা রাত্রিতে চন্দ্রমাসে, নিশীতে ফোটা চন্দ্রফুল। সম্মোহনী সুভাষ, অঙ্গময় যেন বৃষ্টি ভেজে বেলফুল। ভুল লিখলাম। শুভ্রাঙ্গনা শাড়ি পরেনি, তবে শীঘ্রই মনের মতো করে সাজাবো। আর দূরে থাকা সম্ভব না। এ পর্যন্ত পড়ে ডায়েরিটা বুকে জড়িয়ে কেঁদে ওঠে শুভ্রা। তরঙ্গ তাকে শুরু থেকেই ভালোবাসত, অথচ বুঝতেই পারেনি। বুঝবেই বা কীভাবে? তরঙ্গ তো নিজেকে আধ্যাত্মিকভাবে উপস্থাপন করত। এই ডায়েরি কেন আগে খুঁজে পায়নি? কখন লিখত তরঙ্গ? একদম বাচ্চা বাচ্চা কথা। ভালোবাসার মানুষকে বাচ্চা করে দেয়। তরঙ্গ হয়তো ভেবেছিল এই ডায়েরি কারো হাতে আসবে না, তাই তেমন সাবলীলভাবে নিজের মনের কথা লিপিবদ্ধ করেছে। বাহিরে কাঠিন্য ভাব থাকলেও মূলত তরঙ্গ সরলভাষী, তার প্রমাণ এই ডায়েরি। পাঠকগণ, তোমরা পদ্মপাতার জল চেনো? শুভ্রার জীবনে সুখটা পদ্মপাতার জলের মতোই। সেই সুখ গ্রাস করে চিরস্থায়ী দুঃখ নিজের আসন গেড়ে বসেছে, তাকে চঞ্চল থেকে শান্ত করেছে। তরঙ্গের দেয়া প্রথম ও শেষ শাড়ির রং আজীবন তার সঙ্গ ছাড়বে না। মনে আছে তরঙ্গ শুভ্রাকে বলেছিল, এই অশ্রু সংবরণ করো, ভবিষ্যতে কাজে লাগবে। কথাটা যেন সত্যি মিলে গিয়েছে। কিছু ক্ষত আজীবন তাজা থাকে। তরঙ্গের বিচ্ছেদটাও তেমন। জিসানের কি এমন লাভ হলো? শেষে তো নিজেও মরল টিনার হাতে, সামান্য সম্পত্তির জন্য। জাভেদ খান অ্যারেস্ট করার আগেই যা করা টিনা করে দিয়েছে। টিনা ছাড়া পেয়েছে, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছে জাভেদ খান আর তুষার।
তুষার, সেই প্রেমিকা হারানো তুষার। তুষার নিজের চাকরিটাও ছেড়ে দিয়েছে। কি হবে এমন একটা চাকরি দিয়ে যা মনুষ্যত্বকে বিকিয়ে দেয়, নিরপরাধ মানুষকে হামলা করে। বছর ৮ আগে ঘটা সেই বিভীষিকা, সেই সন্তান হারানোর আহাজারি তার বিবেককে আর পুলিশের চাকরি করতে দেয়নি। আর এই চাকরির জন্যই সে তো তার প্রিয়তমাকে হারিয়েছিল। এই অলক্ষণের চাকরি, এই মনুষ্যত্ব বিকানো চাকরি তার চাই না। আর যাই হোক, সে মানুষ, কোনো পশু না। তুষারের সাথে শুভ্রার অদ্ভুত মিল আছে এদিক দিয়ে। দুজনে হঠাৎ পেয়ে হঠাৎই হারালো। তরঙ্গ তো এমনিতেও ক্ষণস্থায়ী জীবন নিয়ে বেঁচেছিল, তার এই সামান্য জীবনটাও কেড়ে নিল জিসান। আহা কাপুরুষ, কাপুরুষের সঙ্গিনী কালনাগিনী। অদ্ভুত বিষয়, এই কালনাগিনী টিনাকে একটা সময় শিহাব ভালোবেসেছে। অতপর তার জীবনে এলো মেরি ওরফে মারিয়াম। দুজন বেশ সংসারও পেতেছে। মেহনাজ আর তীব্রর একখানা ফুটফুটে কন্যা সন্তানও আছে, নাম তাকোয়া। এটা তরঙ্গের পছন্দের নাম ছিল। স্রোতস্বিনী ধ্রুবরও যমজ দুটো ছেলে, মুগ্ধ এবং স্নিগ্ধ। মেহনাজের বান্ধবী ইন্দিরারও স্পর্শের সাথে বিয়ে হয়েছে। শিশিরের বিয়ে হলো কদিন আগে। সবাই পরিপূর্ণ, কেবলমাত্র শুভ্রা বাদে। কেন তার সাথে এমন হয় ভেবে পায় না কেউ। না শুভ্রা একা না, আরও দুজন তার ভাগিদার, তুষার এবং হোসনে আরা। জাহানারা এক ছেলে হারিয়েছে, তবুও আরও দুখান ছেলে মেয়ে আছে তার। হোসনে আরার কে আছে? এবার যে আমাকে বিদায় নিতে হবে ভাইয়া। শুভ্রার কথায় মুহূর্তে মনটা খারাপ হয়ে যায় তীব্রর। সে জানত শুভ্রা এতটা বছর নিজেকে কেন গড়েছে, কেনই পড়াকে ভয় পাওয়া মেয়ে সারাদিন বই আর ডায়েরি নিয়ে বসে থেকেছে। তীব্র ধীর কণ্ঠে বলে, তুমি যেটা চাচ্ছ সেটা আমিও অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমার বোনকে আমি একা পাহাড়ে পাঠাবো নেভার। একাই তো সুখ, আর একা কই হব। আমার কতগুলো সন্তান হবে, যাদের সাথে সম্পর্ক হবে আত্মার। তা হবে না। এসব সুন্দর সুন্দর কথা দিয়ে আমাকে তুমি ভোলাতে পারবে না। সব কিছুতে আপনি রেডি করে দিলেন, এখন আপনি বাধা সাধছেন। বাধা সাধছি না, সাথে পুরুষ মানুষ থাকা জরুরি। আর তুমি না একজন প্র্যাকটিসিং মুসলিম। এই যে আমার সামনেও আপাদমস্তক কি সুন্দর করে ঢেকে আসো। তুমি কি জানো না, নন মাহারাম ব্যতীত মেয়েদের দূরে ভ্রমণ জায়েজ নেই। আমার মাহারামি তো কেউ নেই। কেন বাবা মায়ের ইচ্ছে ছিল পাহাড়ে একটা বাড়ি করে সেখানে কাটানোর, কিছু জমিও আছে। তোমার জানা ছিল না এটা? ওখানে একটা বাড়িও বানিয়েছে বাবা। যখন শুনলো তুমি স্কুল খুলতে চাও, তখন আরও কিছু জমি কিনে স্কুলের জন্য উপযোগী একটা ঘর করে তোলা হয়েছে সেখানে। খুশিতে চোখ চিকচিক করে ওঠে শুভ্রার। ভাগ্য করে একটা পরিবার পেয়েছিল সে। তীব্র আবার বলে, আমি আর মেহুও কয়েক বছরের ভিতরে শিফট করব সেখানে। তাকুয়াকে একটু শহরের শিক্ষায় শিক্ষিত করা যাক। তোমরা যখন একান্তই দূরে যাওয়ার ইচ্ছে, তাহলে গোটা পরিবার নিয়ে যাও আমাদের একা ফেলে। আম্মিজান যাবেন? তা তুমি জানো, রাজি করাও। আম্মিজান মূলত হোসনে আরা করে ডাকে শুভ্রা। এই মানুষটাও যে একা। মাম্মাম, তোমার কোথায় যাচ্ছ? তাকুয়ার কথায় পা থেমে যায় শুভ্রার। এই আদুরে বাচ্চাটাকে রেখে তারা পাহাড়ে চলে যাবে? না, সে আর থাকবে না এখানে। তরঙ্গের ডায়েরিতে পড়েছে সে। তরঙ্গের একটা বড় ইচ্ছে ছিল পাহাড়ে সে আর শুভ্রা জীবনের শেষ সময়গুলো কাটাবে। পাহাড়ের অধিবাসীদের নিয়ে একখানা স্কুল খুলবে। শুভ্রার মতো পরাচর মেয়ে স্বামীর এই ইচ্ছেটা পূরণ করার জন্যই পড়ালেখা করেছে এতটা বছর ধরে। সাথে স্কুল খুলতে যেসব পারমিশন প্রয়োজন তাও নিয়েছে। এবার শুধু পূরণ করার পালা। পিছুটান রাখলে মায়ে আটকালে চলবে না। শুভ্রা তাকুয়ার কপালে একখানা চুমু দিয়ে বলে, তোমার বড় পাপার একটা সুন্দর স্বপ্ন পূরণ করতে হবে মাম্মা। 8টা বছর ধরে গুছিয়েছি নিজেকে, আর কত এখানে থাকবো বলো সোনা। তুমিও সময় মতো চলে এসো। সারাদিন বাচ্চাদের নিয়ে থাকে শুভ্রা। কিভাবে তাদের মানুষ বানাবে এই প্রয়াসে। এই তো মাত্র 6 বছর হলো এসেছে এখানে তারা। তরঙ্গরা বেঁচে না থাকলেও তাদের স্বপ্ন বেঁচে থাকে শুভ্রা হয়ে। শুভ্রার এখন 18 জন ছাত্রছাত্রী। এই প্রত্যন্ত অঞ্চলে এরাই যেন শত। বিনামূল্যে ওদের পড়ায়, খাবার ব্যবস্থা করে, ওদের জন্য ব্যবসার একটা অংশ বরাদ্দ রেখেছে তীব্র। হোসনে আরা নিজে রেঁধে দেন প্রতিদিন। এরা সবাই শুভ্রার সন্তান। তাদের জন্যই তো এত দূর আসা। একদিন এরাই তাকে পৃথিবীর কাছে নিয়ে যাবে, সশরীরে না, সুনাম হয়ে। শুভ্রাঙ্গনা, তোমার জীবনের সমাপ্তি রেখায় আমি না থাকলেও আমার জীবনের সমাপ্তি রেখায় তুমি থাকবে। ডায়েরির শেষ পৃষ্ঠার এই লেখাটা পড়ে প্রতিদিন শুয়ে পড়ে শুভ্রা।
এটা বিগত ৮-৯ বছর যাবত হচ্ছে। নামাজ পড়ে কিছুক্ষণ ডায়েরি পড়ে তারপর ঘুম। বিশেষ করে এই লাইনটা যেন সদ্যই তরঙ্গ তার উদ্দেশ্যে কথাটা বলেছে। ওই যে তরঙ্গের স্বপ্নের স্কুল, মৃদু আলোতে কেমন জ্যোতি দিচ্ছে। শুভ্রা বুক ভরে একটা নিঃশ্বাস নেয়। বাতাসে মৃদু পাহাড়ি ফুলের গন্ধ। শুভ্রা আকাশের দিকে তাকিয়ে বলে, শুনছেন তরঙ্গ সাহেব, আপনি বেঁচে থাকবেন আমার হৃদয়ের গহীনে, আমি বেঁচে থাকবো আপনার স্বপ্ন হয়ে, আমার জীবনের সমাপ্তি বেলায় আপনি থেকে যাবেন অনন্তকাল। সমাপ্ত।